আর একটা চমৎকার বিষয় হলো এর মালিক দ্বারা এই যন্ত্রটাকে প্রত্যেকবার তৈরি করা হয় এবং ব্যবহার করা হয়। কারণ এই যন্ত্রটার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। আছে আমাদের কণ্ঠের নির্দিষ্ট কোনো আকার আকৃতি আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে বলে আমি জানি না, নেই, টোটালি নেই। এবং এর মালিককেই সেটা বানাতে হয় এবং ব্যবহার করতে হয়। মালিক ছাড়া অন্য কেউ বানাতেও পারবে না, ব্যবহারও করতে পারবে না। এই হলো এই কণ্ঠের, মানব কণ্ঠের আরেকটা বৈশিষ্ট্য। নমস্কার, দ্য পিকে দ্য ব্লগার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমি চলেছি কলকাতা গড়িয়াহাট গোল পার্কের কাছে বেঙ্গল মিউজিক কলেজে ভয়েস ট্রেনিংয়ের একটি সেমিনার অ্যাটেন্ড করতে। ভয়েস ট্রেনার এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ভয়েস ট্রেনার বাংলাদেশের মিরন নবীন স্যার। স্যার বললাম এই কারণে, উনি আমারও ভয়েস ট্রেনার। সামনাসামনি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, আর ওনার শেখানো টেকনিকগুলো আরও ভালোভাবে রপ্ত করতে পারবো, এই আশায় চলেছি। ভয়েস ট্রেনিং হলো আমাদের ভোকাল কর্ডের টিউনিং করার প্র্যাকটিস। মানে ভোকাল কর্ডকে ভালো রাখার জন্য টিউন করে, যেমন আমরা বাদ্যযন্ত্রকে টিউনিং করি, টিউনিং করে ভালো সাউন্ড প্রডিউস করি, সেই রকম। অ্যান্ড লার্নিং হাউ টু কন্ট্রোল আওয়ার ব্রিথ to improve the quality, range, stamina and specially maintaining the quality of our entire vocal cord এবং vocal system till our old age, মানে বৃদ্ধ বয়স পর্যন্ত একই টিউন, একই কোয়ালিটিতে থেকে যাবে যদি আমরা রেগুলার এক্সারসাইজ করতে পারি। এতটাই পাওয়ারফুল ভয়েস ট্রেনিং এবং এক্সারসাইজের মধ্য দিয়ে যেমন আমরা সিঙ্গিং কোয়ালিটি বাড়াতে পারি, তেমনি বিভিন্ন ভোকাল ইনজুরি ও ভোকাল স্ট্রেন থেকেও আমাদের এন্টায়ার ভোকাল সিস্টেমকে আমরা প্রোটেক্ট করতে পারি। সবচেয়ে বড় ব্যাপার কি, সেটা হলো ভয়েস ট্রেনিং এক্সারসাইজ করে গেলে সারা জীবন আমাদের ভয়েস কোয়ালিটি কখনোই খারাপ হবে না, এমনকি বৃদ্ধ বয়সেও একই থেকে যাবে। এটা অবিশ্বাস্য, কিন্তু এটাই সত্যি। গোলপার্ক রামকৃষ্ণ মিশন ছাড়িয়ে বেঙ্গল মিউজিক কলেজের দিকে এগিয়ে যাচ্ছি। বেঙ্গল মিউজিক কলেজ আমার মায়ের সঙ্গীত শেখার জায়গা। বেঙ্গল মিউজিক কলেজে আসার সৌভাগ্য হয়নি। আজ আমার স্যার মিরন নবীন নূরের লেকচার ক্লাসের সৌজন্যে ওখানে পৌঁছেছি। আমি অলরেডি লেট। ওনাকে আসন গ্রহণ করার জন্য রিকোয়েস্ট করছি। মঞ্চে ডক্টর শাশ্বত রায় স্যারকেও আহ্বান জানাচ্ছি। পুষ্পস্তবক দিয়ে আচ্ছা বসুন একটু। আমরা এখন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের থিম সং দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানে অংশগ্রহণে, থিম সঙ্গে অংশগ্রহণে এখানকার ছাত্রছাত্রীরা
মঞ্চে উপবিষ্ট আরও যারা আমার সহকর্মী ডক্টর শাশ্বত রায়, ডক্টর স্বপন নস্কর এবং আমার শিক্ষাকর্মী সকলে আছেন, এবং আমার ছাত্রছাত্রী ছোট ছোট যারা সব অধীর আগ্রহে বসে আছেন তার কিছু কিছু কথা শোনার জন্য, এবং আমার অভিভাবক বৃন্দ যারা এখানে আছেন উপস্থিত, বাইরের থেকেও অনেক গুণমুগ্ধ ব্যক্তিত্বরা এসছেন, সকলকে আমাদের কলেজের তরফ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, মানে পুষ্পার্ঘ্য দিয়ে ওনাকে আমরা আমাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা মিস্টার নূর নবী চৌধুরীকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি। হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানসী ম্যাডাম নূর স্যারকে বরণ করে নিলেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মানসী ম্যাডামকে, স্বপন বাবুকে, স্বপন নস্কর, ডক্টর স্বপন নস্কর। ওনারা দুইজন যেভাবে আমার সাথে যোগাযোগ করে আমাকে আসতে বলেছেন, সেই অনুরোধ উপেক্ষা করার ক্ষমতা আমার ছিল না, এখনও নেই। আর এর পিছনে যে আরেকজন আমার অত্যন্ত বন্ধু, গত 2 দশকেরও বেশি সময় ধরে আমাদের বন্ধুত্বের সময়কাল চলছে, আপনাদের এখানকার শ্যামল কাঞ্জিলাল, তার অনবরত হ্যামারিংয়ে আমি আসতে বাধ্য হয়েছি। বন্ধু এমনই হয়, হ্যামার করতে কার্পণ্য করে না। শ্যামল কাঞ্জিলালকে একটু দাঁড়াতে বলছি প্লিজ। এই সেই ক্রিমিনাল। আমি বক্তা নই বা শিক্ষক তো টোটালি নই। আমার গত 40 বছরের কিছু অভিজ্ঞতা গান গাওয়ার বিষয়ে, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চিন্তা করব। মানে যে কারণে আমি শিল্পী হতে পারিনি, আমি গান গাইতে এসেছিলাম, সেটা হতে পারিনি, তার কারণগুলো আমি উদ্ঘাটন করার চেষ্টা করেছি, সেটাই জানাবো। আমরা কবিতা পড়ি, গান করি, আবৃত্তি করি, অভিনয় করি, সবগুলোরই কিন্তু কণ্ঠের মাধ্যমে হয়, তাই তো? কণ্ঠ ছাড়া কিন্তু বাকিগুলো হবে না। কিন্তু এই কণ্ঠটা আসলে কি, এটা আমাদের আগে জানা দরকার। এই জানা না, শুধু এই কণ্ঠ সম্পর্কে ধারণার পুরোপুরি স্বচ্ছতা দরকার। বাজানোর যে গুণগত মান এবং যন্ত্রের নাম, এই দুটোকে এক শব্দ দ্বারা প্রকাশ করা যায়। কথাটা বোঝা গেল? রেসপন্স করবেন, তাহলে আমি বুঝতে পারবো না আমি কি বলে যাচ্ছি, আপনারা কি বুঝছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সাথে সাথে হাত তুলবেন, প্রশ্নটা করবেন, কোনো সমস্যা নেই। মানে আমাকে ইন্টারাপ্ট করার জন্য কোনো কিছু পারমিশন নিতে হবে না, ঠিক আছে? এই যন্ত্রটা এমন একটা যন্ত্র, প্রথমেই ধরে নিতে হবে যে এটা একটা বাদ্যযন্ত্র। হারমোনিয়াম, বেহালা, যে কোনো বাদ্যযন্ত্র যেই নিয়ম মেনে বাজে, যে নিয়মে বাজে, যে মেথডে বাজে, যে টেকনিক্যাল সারাউন্ডিংসে বাজে, আমাদের কণ্ঠটা কিন্তু একই রকম, টেকনিক্যালি একই রকমভাবে বাজে, এটা মানতে হবে। কারণ আমি পরে আসছি, আগে কণ্ঠের বিশেষ কিছু বৈশিষ্ট্যগুলো আপনাদের বলি। এটি এমন একটি যন্ত্র, বললাম যে যার গুণগত মান এবং যার নাম দুটো একই শব্দ দিয়ে প্রকাশ করা যায়। যেমন যদি আমরা বলি ওর গলাটা কি সুন্দর, তার মানে কি বোঝায়? গলার ফিজিক্যাল অবস্থাটা সুন্দর, এটা বোঝায় না। তার মানে তার কণ্ঠস্বরটা খুব সুন্দর, গলার আওয়াজটা খুব সুন্দর। এই যে গলার আওয়াজ আর গলা দুটাকে একটা কথা দিয়ে প্রকাশ করা গেল। কিন্তু কারো হাতের একটা ভায়োলিনকে যদি বলি ভায়োলিনটা খুব সুন্দর, তার মানে কি এটা বোঝায় যে ভায়োলিনের সাউন্ডটা খুব সুন্দর? এটা শুধুমাত্র মানব কণ্ঠের বেলায় প্রযোজ্য, আর কোনো বেলায় কিন্তু এটা প্রযোজ্য হয় না। আর একটা চমৎকার বিষয় হলো, এর মালিক দ্বারা এই যন্ত্রটাকে প্রত্যেকবার তৈরি করা হয় এবং ব্যবহার করা হয়। কারণ এই যন্ত্রটার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। আছে আমাদের কণ্ঠের নির্দিষ্ট কোনো আকার আকৃতি আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে বলে আমি জানি না, নেই, টোটালি নেই। এবং এর মালিককেই সেটা বানাতে হয়।
এবং ব্যবহার করতে হয়। মালিক ছাড়া অন্য কেউ বানাতেও পারবে না, ব্যবহারও করতে পারবে না। এই হলো এই কণ্ঠের, মানব কণ্ঠের আরেকটা বৈশিষ্ট্য। এই মানব কণ্ঠের অংশগুলোর মধ্যে বেশিরভাগ অংশই মানুষের শরীরের ভিতরে লুকায়িত থাকে, যেটা বাইরে থেকে দেখা যায় না, একদম দেখা যায় না। যে অংশগুলো আছে এই যন্ত্রের, এগুলো বেশিরভাগটাই কিন্তু বডির ভিতরে থাকে, দেখা যায় না। শুধু 4টা অংশের, 4 নম্বর অংশের কিছুটা অংশ দেখা যায়। 4টা মেকানিজম কাজ করে হিউম্যান বডির আওয়াজ তৈরি করার জন্য। 4টা মেকানিজম কাজ করে। 4টা মেকানিজমে যে লাস্টেরটার নাম হলো আর্টিকুলেটর, যে একটা সাউন্ডকে শব্দে রূপান্তর করতে পারে। এটুকু শুধু মানব কণ্ঠেই পারে একটা আওয়াজকে শব্দে রূপান্তর করতে। আর কোনো বাদ্যযন্ত্রে কিন্তু কোনো আওয়াজ কিন্তু শব্দে রূপান্তর হয় না। সঙ্গীত ভবনের স্যার, যার অঙ্গগুলি গান গাওয়ার বাইরে বা কথা বলার বাইরে অন্য কাজে ব্যবহৃত হয়। ভয়েস ট্রেনিং এর স্যার, এটাই হলো মানব কণ্ঠের সবচেয়ে জটিল অবস্থা। কথা বলে, যখন কথা বলি, গান করি, যে কোনো সাউন্ড করতে যাই, তখন সেই ফরম্যাটটা বাদ্যযন্ত্রের ফরম্যাটে তৈরি হয়, তারপর পরে সেটা ভ্যানিশ। যেই মুহূর্তে আমি চুপ করলাম, সেই মুহূর্তে এটা বাদ্যযন্ত্রের কোনো ফরমেশন থাকবে না। এটা তখন বডির একটা অংশ হিসাবেই থাকবে, যেটা অন্য কাজ করে। কিন্তু আর কোনো বাদ্যযন্ত্রের বেলায় কোনো অংশ অন্য কাজে লিপ্ত থাকে না, অন্য কাজ করানো যায় না। বেহালার তারকে দিয়ে অন্য কাজ করানো যায় না। সেতারে তার কিন্তু সেতারে তার বাজানোর জন্যেই লাগানো হয়, এটা দিয়ে অন্য কাজ করা যায় না। কিন্তু আমাদের হিউম্যান বডির যে অংশগুলো আছে কণ্ঠের, সেটা অন্য কাজে লিপ্ত থাকে। যেমন শ্বাসযন্ত্র হিসাবে যেটা থাকে, শ্বাস না হলে কি হবে? আমাদের ভবলীলায় সাঙ্গ হবে, ঠিক আছে? এই যে শ্বাসের বাতাসটাই কিন্তু এই যন্ত্রের মূল চালিকা শক্তি, লাইক অ্যাজ ফুয়েল, ঠিক আছে? আবার যে স্বরযন্ত্র, যেটা ল্যারিংস বলা হয় বা অ্যাডামস অ্যাপেল বলা হয়, সেটা কিন্তু মানুষের কথা বলার জন্য তৈরি হয়নি। মানুষ সেই অংশটাকে ব্যবহার করে কথা বলে, কিন্তু এটা কথা বলার জন্য বানানো হয়নি। কারণ কথা বলার জন্য যদি বানানো হতো, তাহলে শুধু কথা বলার কাজেই ব্যবহৃত হতো, অন্য কোনো কাজে ব্যবহৃত হতো না। এটা আসলে আমাদের শরীরে যে বাতাস ঢুকে আমরা শ্বাস নেই অক্সিজেন নেওয়ার জন্য, সেই শ্বাস নেওয়া এবং ছাড়ার গেটওয়ে হিসেবে ব্যবহৃত হয়, খোলা এবং বন্ধ করা হিসেবে ব্যবহৃত হয়। এই শ্বাসযন্ত্রের, ভোকাল যন্ত্রের একটা অংশ, যেটা হলো যাকে বলা হয় ভোকাল কর্ডস। দুটা কর্ডের সমন্বয় যেটা হয়, সেটা খুলে বন্ধ হয়, খুলে বন্ধ হয় শুধুমাত্র শ্বাস নেওয়া এবং ছাড়ার জন্য। এবং খুব মজার বিষয়, এটা সারা দিনে কতবার খোলা বন্ধ হতে পারে আন্দাজ করা যায়? আনলিমিটেড, অ্যারাউন্ড 23,000 বার। দিনে 23,000 বার ভোকাল কর্ড খুলে বন্ধ হয়, খুলে বন্ধ হয়। আমরা ঘুমন্ত অবস্থায় থাকলেও ভোকাল কর্ড খুলে বন্ধ হয়, কিন্তু তখন তো কোনো আওয়াজ হয় না। আওয়াজ হয় কি? আমরা যখন শ্বাস নিই, যখন শ্বাস ছাড়ি, তখন তো আওয়াজ হয় না। তার মানে এই যন্ত্রটা এতটাই প্রিসিশন মেনটেন করে, আমি যখন আওয়াজ করতে চাই তখন আওয়াজটা হবে, তা নাহলে হবে না। আমরা যখন আওয়াজ করার মানসিকতা বা চিন্তা করি, ইচ্ছা করি, তখনই আওয়াজটা হয়, এছাড়া আওয়াজটা হয় না। কতটা, তার মানে এই যন্ত্রটা সরাসরি মানুষের ব্রেনের সাথে সম্পৃক্ত। মানে পুরো বডি তো চলে ব্রেন সিগনালে, ইলেকট্রোম্যাগনেটিক সিগনালে তো পুরো বডি কন্ট্রোল হয়। এটা সরাসরি ব্রেনের সাথেই যুক্ত। আর পৃথিবীর আর কোনো বাদ্যযন্ত্রে কিন্তু ব্রেন বলে কিছু নেই, আছে কি? নেই, শুধু মানুষেরই আছে। এটা এক্সেপশনালি সত্য। আগে বলেছি এটাই একমাত্র যন্ত্র যেটা শব্দ তৈরি করতে পারে। এই যন্ত্রের আরেকটা ভালো বলি খারাপ বলি একটা বৈশিষ্ট্য আছে। এই যন্ত্রটা ভালো অভ্যাস বা খারাপ অভ্যাস করতে পারে। কেমন? আপনার যদি চর্চাটা ঠিক মতো হয়, আপনি যদি ভালোভাবে চর্চা করতে পারেন, তাহলে ভালো অভ্যাস তৈরি হবে।
আর চর্চার ধরন বা প্রকৃতি যদি ঠিক মতো না হয় তাহলে খারাপ অভ্যাস হলো, তাই না? তাহলে এই যন্ত্রটা এই একমাত্র যন্ত্র যে ভালো অভ্যাস বা খারাপ অভ্যাস করতে পারে, হতে পারে। এটার তো যেহেতু হতে পারে সেটা পাল্টানোও যায়, কি তাই তো? নাকি এখানে সংশয় আছে? না, একবার খারাপ অভ্যাস হয়ে গেলে আর পাল্টানো যাবে না। ইজ ইট? কারো মাথা কিন্তু দুলছে না, সবাই এখন মানে শঙ্কিত, কোনটা বলবে কোনটা ভাববে। নো, যেহেতু ভালো অভ্যাস হওয়ার সুযোগ আছে, যেহেতু খারাপ অভ্যাস হওয়ার সুযোগ আছে, তাহলে ভালো হওয়ার সুযোগ আছে। খারাপ হতে পারলে ভালো হবে না কেন? আর ভালো হলে খারাপ হবে না এমন নিশ্চয়তা কেউ দিতে পারবে না, তাই তো? আর এর অনেকগুলো অংশ পেশিবহুল, খুব কমই আছে হার্ড পার্ট, সলিড পার্ট খুব কম আছে, বেশিরভাগ অংশ হলো পেশিবহুল। আর পেশি হলো টিস্যুর সমন্বয়, তাই তো? আর এই পেশিবহুল অংশগুলো যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া করতে পারে এবং সেই প্রতিক্রিয়ার প্রভাবটা সরাসরি আমাদের সাউন্ড প্রডিউসিং ইউনিটে গিয়ে ধাক্কা দেয়। যেমন আশেপাশে যদি খুব বাজে ধরনের আওয়াজ তৈরি হয়, তাহলে আমরা কি আস্তে কথা বলতে পারি? পারি না। অটোমেটিক্যালি আমাদের কথার জোরটা বেড়ে যায়। এটা হলো পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিত। হঠাৎ করে যদি বিকট একটা শব্দ হয়, কি হয়? আমাদের গলাটা শুকিয়ে যায়, আওয়াজ বের হয় না। রাতে হঠাৎ করে বিকট শব্দে যদি ঘুম ভেঙে যায়, তখন চিৎকার করতে চায়, চিৎকার বের হয় না, এমন করে না? মনে হয় যেন অনেক কিছু বলে ফেললো, আসলে একটা শব্দ বের হয়নি। এটা হলো পেশির প্রতিক্রিয়া এবং সেটা সমস্ত শরীরের, শুধু এটার সাথে রিলেটেড যে পেশিগুলো সরাসরি কাজ করে তা না। শরীরের যে কোনো অংশের পেশিতে যদি, বডিতে যদি কোনো রকম ব্যথা সৃষ্টি হয়, আনইউজুয়াল কাজ সৃষ্টি হয়, তাহলে কিন্তু সেটা গলায় এফেক্ট করে। কে করে? তো নাকি বিশ্বাস হচ্ছে না? এটা একদম। আরেকটা বিষয় হলো এই যন্ত্রটা না নকল করতে পারে। পৃথিবীর আর কোনো বাদ্যযন্ত্র আছে কিনা আমি জানি না। বেঙ্গল মিউজিক কলেজে স্যারের অনুষ্ঠান শেষ, আমরা যে যার বাড়িতে ফিরে যাচ্ছি। না, ফিরে যাচ্ছি। তবে আগামী 7 এবং 8 তারিখে স্যারের আরেকটি অনুষ্ঠান আছে, ওয়ার্কশপ আছে, সেখানে আশা করি আবার আমাদের দেখা হবে। ও থাকে রাকেশ, ও মেদিনীপুর থাকে, মেদিনীপুর ফিরে যাবে, আমি ফিরে যাব শিয়ালদা। টাটা। ভয়েস কারেকশন নিয়ে আরও অনেক কিছু জানতে দেখতে থাকুন আমাদের পরের ভিডিও, যেখানে ভয়েস ট্রেনার মিরন নবীনুর স্যার আমাদের কি শেখালেন। আসছি পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।